গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের অর্জুন সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস শুকনা ঝাড়ে অর্জুন। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বেলা 12টা নাগাদ দোল গোবিন্দবাবু ফিরলেন। তার হাতে একটা নারকোল। ঘরে ঢুকে বললেন, খুব জোর বেঁচে গেছি ভাই, এক পা এগোলেই মাথা চৌচির হয়ে যেত। কি সলিড নারকোল! অর্জুন এগিয়ে এসে নারকোলটাকে হাতে নিয়ে দেখল ওটা একেবারে ঝুনো, বোটা খটখটে। বলল, পেলেন কোথায়? নদীর ধারে একটা মন্দির আছে। আমি একটা নাস্তিক, তবু কৌতূহল হলো। জুতো পরে চাতালে উঠতেই উপর থেকে ঝরে পড়ল। গাছটা একটু বেঁকে ছিল এখানে। ভগবানের ইচ্ছে ছিল না যে আমি দর্শন করি, আর এগোইনি। নারকোলটাকে নিয়ে এলাম। দোল গোবিন্দবাবু বললেন। মিছিমিছি কষ্ট করলেন। এর ভেতরে শ্বাস দূরের কথা, জলও নেই, তবে স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। স্নান করে ফেলুন। এত তাড়াতাড়ি কোথাও বের হবে নাকি? না, বিকেলে ট্রেন ধরব, সময় আছে। বাহ, খুব ভালো কথা। তোমার তো স্নান হয়ে গেছে, আমি যাচ্ছি। প্রথমে কানফাটা মেঘের গর্জন, তারপরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। জানলা বন্ধ করতে করতে অর্জুন বাইরের বাগানটাকে স্পষ্ট দেখতে পেল না। অন্ধকার ছড়িয়ে আছে গাছগুলোর ভেতরে। বৃষ্টি তাকে আরও রহস্যময় করে তুলেছে। স্নান সেরে ঘরে ফিরে দোলগোবিন্দবাবু বললেন, এ কি, এ যে প্রলয় শুরু হয়ে গেল! তাহলে লোকটা দেখছি ঠিকই বলেছিল। কোন লোকটা? অর্জুন তাকালো। ওই যে নদীর ধারের মন্দিরের কথা বললাম, তার চাতালে পদ্মাসনে বসেছিল। দেখে মনে হলো সাধু সন্ন্যাসী গোছের কেউ হবে। তখনও নারকোলটা আমার দিকে নেমে আসেনি, পড়ল। আমি একটু বুঝতেই পারছ, নার্ভাস হয়ে ওটা কুড়িয়ে নিলাম। ঠিক তখনই সেই বৃদ্ধ ধমকে উঠল, যা, বেঁচে গেলি এই যাত্রায়। কেন এসেছিস সেখানে? মরতে? যা পালা, পালালে বেঁচে যাবি। এ কথা বলছেন কেন মহারাজ? জিজ্ঞাসা করলাম। প্রলয় আসছে, মহাপ্রলয়, সব ভাসিয়ে নিয়ে যাবে। মা খেপে গেলে ধ্বংস অনিবার্য। পেরেছেন মহাদেব কেদারনাথ বদ্রীনাথকে রক্ষা করতে, তাই তো মাকে শান্ত করতে তার পদানত হতে হয়। যা, পালা এখান থেকে। বিশ্বাস করো অর্জুন, লোকটার গলার স্বরে এমন কিছু ছিল যে আমি কোনো প্রতিবাদ না করে পা চালিয়ে সরে এসেছিলাম। এখন তো পৃথিবী কালো করে বৃষ্টি এসে গেছে। দোল গোবিন্দবাবু চেয়ারে বসলেন। তাহলে আপনি এখন আর নাস্তিক নন? অর্জুন হাসল। না, স্বধর্মচ্যুত হওয়ার কোনো কারণ এখনো তীব্র হয়নি। তা দেখো, নদীটা এখান থেকে 1.25 মাইল দূরে। কালকের বৃষ্টিতে জলও বেড়ে গেছে খুব। শুনলাম খালের সঙ্গে নদীর জল একাকার হয়ে গিয়েছিল কাল রাতে। তাহলেও এত দূরে এসে ধ্বংস করার ক্ষমতা ওই নদীর হতে পারে না, কি বলো? ধ্বংস করার আগে আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরছি। তুমি বলেছিলে সত্য সন্ধান করো, এখন তো কল্পনা বিলাসীর মতো কথা বলছো। খালের উপর যে ব্রিজ ছিল তা তো ভেঙে গেছে। এরকম বৃষ্টি হলে আমরা খাল পার হতে পারবো? অসম্ভব। তাছাড়া ওপাশে ট্রেন লাইনের উপর যদি জল উঠে যায় তাহলে সোনায় সোহাগা। কথাগুলো সত্যি। অর্জুন দরজার কাছে পৌঁছে দেখল দুটো ছাতি নিয়ে ভৃগু ছুটে আসছে। তার মাথার উপর ছাতিটা খোলা। বারান্দায় উঠে সে বলল, ছাতি মানতে চাইছে না জল, আপনাদের একটু কষ্ট করতে হবে বাবু। বুঝতে পারলাম না। অর্জুন বলল, আপনাদের খাবার এত দূরে বৃষ্টির মধ্যে নিয়ে এসে খেতে পারবেন না। বড়বাবু বললেন আপনারা কষ্ট করে ডাইনিং রুমে গিয়ে খাওয়া দাওয়া করলে ভালোভাবে খেতে পারবেন, উনিও আপনাদের সঙ্গে খাবেন। ভৃগু বলল। দোল গোবিন্দবাবু বেরিয়ে এসেছিলেন ঘর থেকে।
সেই ভালো, চলো অর্জুন। মেহগিনি কাঠের লম্বা টেবিল, চেয়ারগুলোও সুদৃশ্য। মঙ্গলময় বাবু বললেন, এরকম অবস্থা হবে তা আন্দাজ করতে পারিনি। আপনাদের অসুবিধা হচ্ছে বলে সত্যি দুঃখিত। খাওয়া শুরু করেছিল অর্জুন। বলল, বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। জল পড়ছে ঠিকই, কিন্তু আমরা তো জলে পড়ে নেই। দোলগোবিন্দবাবু বললেন, নিশ্চয়ই এর আগে এখানে বন্যা হয়েছিল। আপনার এই বাড়ি পর্যন্ত নদীর জল এসেছিল? না, কখনোই না। এবার প্রকৃতি বিচিত্র ব্যবহার করছে। মঙ্গলময় বাবু বললেন, শুনলাম নদী আর খাল এক হয়ে গিয়েছে। দোলগোবিন্দবাবু বললেন, সেটাই তো সমস্যা। আপনাদের ট্রেনের টিকিট কাটতে লোক পাঠিয়েছিলাম। খালের জল এত বেড়েছে, আর সেই সঙ্গে স্রোতও, বেচারা পার হতে পারল না। যদি বিকেলের মধ্যে জল কমে যায়। কথা শেষ করলেন না ভদ্রলোক। দোলগোবিন্দবাবু একটু অবাক হয়ে বললেন, অর্জুন, আমাদের কি আজই ফিরে যাওয়ার খুব দরকার আছে? শুনেছেন তো, মহাপ্রলয় আসছে। কোন সাহসে থাকবেন? অর্জুন হাসল। কি ব্যাপার? মঙ্গলময় বাবুর কপালে ভাঁজ পড়ল। দোলগোবিন্দবাবু মন্দিরের সাধুর কথা শোনালেন। এখানে তো এরকম কোনো সাধু থাকে না। ভৃগু, আগে। ভৃগু এগিয়ে এলো। মন্দিরে নাকি একজন সাধু বাবা এসেছেন। কাল অবধি কেউ ছিলেন না বাবু, হয়তো আজ এসেছেন। খবর নিতে কাউকে পাঠাবো? ভৃগু জিজ্ঞাসা করল। এই জলে কাউকে পাঠানোর দরকার নেই। আপনি বোধহয় খাবার পছন্দ করছেন না। দোলগোবিন্দবাবুকে বললেন মঙ্গলময় বাবু। কি বলছেন? দারুণ খাবার। মুশকিল হলো এত খেতে অভ্যস্ত নই। কি অর্জুন, রান্না কেমন? দোলগোবিন্দবাবু প্রশ্নটা করলেও অর্জুন জবাব দিল না। তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। খাওয়া শেষ হলে বেসিন থেকে ঘুরে এসে অর্জুন মঙ্গলময় বাবুকে জিজ্ঞাসা করলেন, আপনার এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। মিসেস বড়ুয়ার সঙ্গে দেখা করলে আপনার কি আপত্তি আছে? দেখা করবেন? না না, আপত্তির কোনো কারণ নেই। তিনি কখন কথা বলবেন কখন বলবেন না, তা তার মর্জির উপর নির্ভর করে। দাঁড়ান। ভৃগু। ভৃগু বলল, আগে। স্বর্ণলতাকে এখানে আসতে বলো। ভৃগু চলে গেলে দোলগোবিন্দবাবু বললেন, বাহ, বেশ সুন্দর নাম। যে মেয়েটি আমার স্ত্রীকে দেখাশোনা করে তার নাম স্বর্ণলতা। বেশ গম্ভীর গলায় জানালেন মঙ্গলময় বাবু। দোলগোবিন্দবাবু মাথা নাড়লেন। আমি কেবলমাত্র নামটারই অ্যাপ্রিসিয়েট করেছি। মঙ্গলময় বাবু বললেন, কাল থেকে টেলিফোনের লাইন ডেড হয়ে আছে। মোবাইলেও কোনো সাড়া শব্দ নেই। অদ্ভুত অবস্থা। অর্জুন বলল, সেটাই দেখলাম। মাকে খবর দিতে পারলাম না, টাওয়ার কাজ করছে না। ভৃগু ফিরে এলো। পেছনে 24 বছরের একটি যুবতী, পরনে মেখলা। গায়ের রং একটু মাজা হলেও শরীরের গঠন একেবারে নিখুঁত। মুখটিও সুন্দর। মঙ্গলময় বাবু বললেন, স্বর্ণলতা, এরা আমার অতিথি। তোমার ম্যাডামের সঙ্গে একটু দেখা করতে চান। তিনি কি করছেন? ম্যাডাম এখন বৃষ্টি দেখছেন। মিষ্টি কণ্ঠস্বর মেয়েটির। ওকে জিজ্ঞাসা করে দেখো। স্বর্ণলতা চলে গেল। অর্জুন জিজ্ঞাসা করল, উনি স্বাভাবিক কথা বলেন? একটা কি দুটো, তারপর সব গুলিয়ে যায়। মঙ্গলময় বাবু বললেন, আপনি হয়তো মানতে চাইবেন না, কিন্তু আমার সন্ন্যাসী কাকা ভয়ঙ্কর সর্বনাশ করে গেছেন। দোলগোবিন্দবাবু বললেন, ব্যাপারটা আমার জানা নেই, তাই কোনো মন্তব্য করতে চাই না। তবে সাধারণ কথা হলো, অকাট্য প্রমাণ না পেলে মানুষ নিজের বিশ্বাস থেকে সরতে চায় না। আবার প্রমাণ পেলেও কিন্তু কিন্তু করে। স্বর্ণলতা দরজায় এসে দাঁড়াল। আসুন। মঙ্গলময় বাবু ওদের নিয়ে প্রথম ঘর পেরিয়ে দ্বিতীয় ঘরে ঢুকলেন।
মূল্যবান আসবাব, বিশাল পালঙ্কের উপর মিসেস বড়ুয়া বসেছিলেন। ওদের দেখে নেমে দাঁড়ালেন। এখনো সোনার মতো গায়ের রং, খাটো শরীর, মুখ বলছে একদা সুন্দরী ছিলেন, গা ভর্তি গয়না। মঙ্গলময় বাবু বললেন, এরা আমার অতিথি, তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। ইনি অর্জুনবাবু, উনি দোলগোবিন্দবাবু। হাত দুটো এক করলেন মিসেস বড়ুয়া। তারপর দোলগোবিন্দ বাবুর দিকে তাকিয়ে বললেন, ও মা, বাবা, তুমি এতদিন পরে এলে বাবা। থেমে গেল কণ্ঠস্বর, কিন্তু হাতটা আবার চেষ্টা করছেন মনে মনে। অর্জুন বলল, আপনার বাবাকে দেখে ভালো লাগছে, তাই তো? মাথা নাড়লেন মিসেস বড়ুয়া। বসো বসো। দোলগোবিন্দ বাবু হকচকিয়ে গিয়ে অর্জুনের দিকে তাকালেন। অর্জুন বলল, চলুন, ওকে বিশ্রাম করতে দিন। ওরা ঘর থেকে বেরিয়ে আসা মাত্র মিসেস বড়ুয়ার চিৎকার ভেসে এলো, বাবা, বাবা। মঙ্গলময় বাবু চেঁচিয়ে বললেন, স্বর্ণলতা, ওকে শান্ত করো। স্বর্ণলতার গলা শোনার আগেই চুপ করে গেছেন মিসেস বড়ুয়া। মঙ্গলময় বাবু বললেন, আশ্চর্য ব্যাপার, এতটা সময় একটা কথা তো ও মনে রাখতে পারে না। দোলগোবিন্দবাবু বললেন, আমাকে উনি বাবা বলে রাখলেন কেন? অর্জুন জিজ্ঞাসা করল, আপনার শ্বশুরমশাইয়ের কি টাক ছিল? হ্যাঁ, চকচকে টাক। হ্যাঁ, এখন মনে হচ্ছে এই ভদ্রলোকের মুখের সঙ্গে তার কিছুটা মিল আছে, তবে কোনো সুস্থ মানুষ পার্থক্যটা বুঝতেই পারবেন না। মঙ্গলময় বাবুর কথা শেষ হতেই প্রচণ্ড জোরে বাজ পড়ল কোথাও। দোলগোবিন্দবাবুর মুখ থেকে ছিটকে বের হলো, সর্বনাশ! স্বর্ণলতা এসে দাঁড়ালো দরজায়। উনি খুব কাঁদছেন। কেন? মঙ্গলময় বাবু এগিয়ে গেলেন। জিজ্ঞাসা করেছি, উত্তর দিতে পারছেন না। স্বর্ণলতা ভেতরে চলে গেল। অর্জুন বলল, আমরা গেস্ট হাউসে যাচ্ছি। ও হ্যাঁ, এরকম কান্নাকাটি করতে তো ওকে কখনো দেখিনি অর্জুনবাবু। ওর আচরণ অদ্ভুত লাগছে। মঙ্গলময় বাবুকে চিন্তিত দেখালো। হয়তো বাবার কথা মনে এসেছে। তিনি কি জীবিত? দোলগোবিন্দবাবু খুব ভেবেচিন্তে প্রশ্ন করলেন। না, বিয়ের 2 বছর পরে ও বাবাকে হারায়। কিন্তু অর্জুনবাবু, আপনারা আজ ফিরে যাবেন কি করে? চিন্তার বিষয় হলো। মঙ্গলময় বাবু বললেন, তার চেয়ে অনেক বেশি জরুরি মিসেস বড়ুয়াকে শান্ত করা। আপনি যান। আর হ্যাঁ, আজ তো ফেরার উপায় নেই, কিন্তু আমি ভাবছি কয়েকদিন এখানে থেকে যাব। অর্জুন কথাগুলো বলে ভদ্রলোকের দিকে তাকালো। হাসি ফুটল মঙ্গলময় বাবুর মুখে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভৃগু, বাবুদের ছাতি দিয়ে গেস্ট হাউসে পৌঁছে দাও। গেস্ট হাউসের চেয়ারে বসে দোলগোবিন্দবাবু বললেন, আজ যাওয়া যাবে না তা তো বুঝতে পারছি, কিন্তু তুমি বললে এখানে কয়েকদিন থেকে যাবে। আমার তো এখানে থাকার কোনো মানে হয় না। কেন? কেন মানে? আমরা কেউ কাউকে চিনতাম না। ট্রেনে আলাপ হলো, কিন্তু পরিচয় হলো না। এখনো তুমি আমার নাম জানো না। পাকে চক্রে আমি এলাম তোমার সঙ্গে। এরকম ঘটনা সচরাচর ঘটে। একদিন থাকলাম, কাল জল কমলে চলে যাব। দোলগোবিন্দবাবু বললেন, সে কি, আমি ভেবেছিলাম আপনি আমার কাজটা করবেন। কোন কাজ? মিথ্যে অনুসন্ধান। এখানে যেসব মিথ্যে চালু আছে সেগুলো খুঁজে বের করবেন। বাড়িতে তো চিন্তা করার মতো কাউকে রেখে আসেননি। তা আসেনি। তাহলে আর কিছু ভাববেন না। ভালো খাওয়া হয়েছে, একটু গড়িয়ে নিন। দুপুরটা দিবানিদ্রা দেওয়ার পক্ষে আদর্শ। বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বাইরে অসময়ে অন্ধকার নেমেছে। দিন দুপুরেই রাত দুপুর। অর্জুন শুয়ে পড়ল। দোলগোবিন্দবাবু পরম সুখে নাক ডাকছেন। মানুষটির বয়স হলেও এনার্জি লেভেল একটুও কমেনি। কিন্তু ভদ্রলোক বেশ রসিক। দোলগোবিন্দ নামটা মেনে নিয়েছেন।
আসল নাম একবারও বলেননি। অর্জুনের একটু তন্দ্রা এসেছিল। গত রাতের ক্লান্তি শরীরকে দখল করে থাকায় কখন চোখ জুড়ে গিয়েছিল যে টের পায়নি। প্রচণ্ড শব্দ সেই তন্দ্রা চুরমার করে দিতেই সে উঠে বসল। বৃষ্টি পড়েই চলেছে। দ্বিতীয়বার আওয়াজটা হলো, এবার খুব কাছে। মনে হলো বাগানের কোনো গাছের উপর বাজ পড়ল। অর্জুন বিছানা থেকে নেমে ভেজানো দরজা খুলে বারান্দায় এলো। চারধারে বৃষ্টির জল থই থই করছে। আলো কমে গিয়েছে আরও। বারান্দার থামের পাশে দাঁড়িয়ে মঙ্গলময় বাবুর প্রাসাদের মতো বাড়ির দিকে তাকালো সে। কোণের ঘরের বন্ধ জানলার কাছে এই অসময়েও আলোর প্রতিফলন। ওই ঘরে কে থাকেন? মঙ্গলময় বাবু বলেছিলেন, মিসেস বড়ুয়ার স্মৃতিতে কিছুই নেই। কোনো কথা জিজ্ঞাসা করলে দু একটি শব্দ উচ্চারণ করে থেমে যান, মনে করতে পারেন না। কিন্তু আজ কি হলো? বাবা শব্দটিকে মহিলা অনেকক্ষণ মনে রেখেছিলেন। তার আগে দোলগোবিন্দ বাবুকে বাবা বলেই থেমে থাকেননি, বসে বসে বলেছিলেন খুব আন্তরিকতার সঙ্গে। বাবাকে যে অনেকদিন দেখেননি তা তার মনে পড়েছিল বলেই অনুযোগ করেছিলেন, এতদিন পরে বলে। বলার সময় ভুলে গিয়েছিলেন অনেক বছর আগে তার বাবা গত হয়েছেন। কিন্তু স্মরণশক্তি হারিয়ে গেলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া তো দু একটা কথায় আটকে যায়নি। এই মহিলার রহস্য অর্জুনকে টানছিল। তার মনে হলো আবার মিসেস বড়ুয়ার সঙ্গে দেখা করা দরকার। বাগানের গাছগুলোর দিকে তাকালো সে। কিরকম নুয়ে আছে ওরা, যেন উপর থেকে কেউ জল ঢালছে, আর গাছগুলো বাচ্চা ছেলের মতো মাথা নিচু করে স্নান করছে। চোখ ফেরাতেই অর্জুন অবাক হলো। বাগানের উল্টো দিক থেকে কেউ এই বৃষ্টিতে ভিজতে ভিজতে দ্রুত গেটের দিকে চলে গেল। একে আলো কম, তার উপর গাছের আড়াল করে থাকায় লোকটাকে স্পষ্ট দেখা গেল না। কিন্তু অর্জুন ধন্দে পড়ল। এত দূর থেকে বোঝা গেল না যে গেল সে পুরুষ না স্ত্রীলোক। মাথা ঢাকা ছিল। ঘোমটা হতে পারে, আবার বৃষ্টি থেকে বাঁচার জন্য গামছা ব্যবহার করতে পারে। কিন্তু যেই যাক সে বৃষ্টিতে ভিজে যাবে কেন? ছাতা ব্যবহার করাই তো স্বাভাবিক। বাগানের ওই উল্টো দিকে কি আছে তা অর্জুনের জানা নেই, যাওয়ার সুযোগ হয়নি। ওদিকে কি কেউ থাকে? থাকলে সে অকারণে এভাবে ভিজবে কেন? অর্জুন ঘরে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে গেল। মঙ্গলময় বাবুর বাড়ি থেকে ছাতা মাথায় ভৃগু এদিকে হেঁটে আসছে। সে দাঁড়ালো। কাছে এসে ভৃগু বলল, বড়বাবু বললেন ওই বাবুর যদি খুব অসুবিধা না হয় তাহলে একবার উপরে যদি যান তাহলে ভালো হয়। কেন? অর্জুন অবাক হলো। আপনারা চলে যাওয়ার পর থেকে মা কেবলই বাবা বাবা বলে ডাকছেন, কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। একটা কিছু মাথায় আটকে গেলে তিনি এরকমই করে থাকেন। তাই বড়বাবু বললেন যদি মা আবার ওকে দেখতে পান তাহলে হয়তো শান্ত হতে পারেন। ভৃগু এক টানা কথাগুলো বলল। শুধু ওকে যেতে বলেছেন? অর্জুন জিজ্ঞাসা করল। হ্যাঁ, বোধহয় ওকে একা দেখলে কাজ হতে পারে। কিন্তু তিনি তো এখন ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন? হ্যাঁ, কাঁচা ঘুম ভাঙলেও শরীর খারাপ হয়ে যায়। ও। ভৃগু একটু ভাবল। তাহলে বড়বাবুকে এই কথা বলি। দাঁড়াও, তুমি ভেতরে গিয়ে দেখো যদি ঘুম ভেঙে গিয়ে থাকে। ভৃগু চট করে দরজার কাছে গিয়ে উঁকি মারল, তারপর ফিরে এসে মাথা নাড়ল। হ্যাঁ, খুব নাক ডাকছেন। তুমি এক কাজ করো, সঙ্গে যে ছাতা এনেছো তা রেখে যাও। ওর ঘুম ভাঙলে আমি বলবো ওই বাড়িতে যেতে। মাথা নেড়ে ছাতি মাথায় ফিরে গেল ভৃগু। দরজা ভেজিয়ে ঘরে ঢুকে চেয়ারে বসতেই দোলগোবিন্দবাবু উঠে বসলেন। লোকটা চলে গিয়েছে? আরে, আপনি জেগেছিলেন নাকি? বিলক্ষণ। তাহলে নাক ডাকছিলেন কি করে? অভিনয়, অ্যাক্টিং। তুমি যেমন বললে কাঁচা ঘুম ভাঙালে আমার শরীর খারাপ হয়। অর্জুন হেসে ফেলল। আপনি যাবেন কি না
তা না জেনে অনুরোধ করতে চাইনি। দেখুন, মিসেস বড়ুয়া যদি আপনাকে দেখার পর শান্ত হন তাহলে ওর উপকারী হবে। পাগল! হাত নাড়লেন দোলগোবিন্দবাবু। আমি বিয়ে করিনি, সারা জীবন অবিবাহিত হয়ে আছি। হঠ করে একজন বয়স্কা মহিলার বাবা হতে যাব কেন? অর্জুন বলল, আপনি একটা ভুল করছেন। ভুল? কীরকম? আপনি যেমন অবিবাহিত আছেন তেমনই থাকবেন। মিসেস বড়ুয়ার বাবা হিসেবে যাবেন দোলগোবিন্দবাবু। হা হয়ে গেলেন ভদ্রলোক। আপনি তো দোলগোবিন্দবাবু নন। ভেবে নিন দোলগোবিন্দবাবু যাচ্ছেন, আপনি যাচ্ছেন না। আপনাকে একা যেতে অনুরোধ করা হয়েছে। ওখানে যা যা কথা হবে তা মনে রেখে ফিরে এসে আমাকে বলবেন। অর্জুন হাসল। আপনি তো নিজেকে একজন মিথ্যে সন্ধানী বলে মনে করেন। কেউ আপনাকে বাবা বলে ভাবলে সেটা মিথ্যে ভাবনা। এই সুযোগে তার উৎসটা অনুসন্ধান করুন না। ভালো বললে ব্রাদার, দোলগোবিন্দবাবু বললেন। আসলে এই যে পরিবেশ, বৃষ্টি, বাজের আওয়াজ, বিকেল না হতে অন্ধকার, এই ব্যাকগ্রাউন্ডে মিথ্যেরা খুব শক্তিশালী হয়ে যায়। আর মিথ্যে শক্তিশালী হলেই তাকে সত্যি বলে মনে হয়। ধরো তুমি সকালবেলা নরম রোদে শ্মশানের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কোনো প্রবলেম নেই। কিন্তু বৃষ্টির রাতে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, তখন ওই রাস্তায় হাঁটলেই মনে হবে কেউ তোমার পেছন পেছন আসছে। সকালে যা মিথ্যে ছিল, রাতে তা সত্যি হয়ে যাবে। যাকগে, তোমার সঙ্গে এখানে বসে ভালো ভালো খাবার খাচ্ছি, কৃতজ্ঞতা বোধটা তো হারাতে পারি না। তুমি যখন বলছো তখন যাব। শ্বাস ফেললেন দোলগোবিন্দবাবু। তা আমি বলি কি, তুমি আমার সঙ্গে চলো। না না, মিসেস বড়ুয়ার সঙ্গে দেখা করতে আমি একাই যাব, তুমি অন্য ঘরে অপেক্ষা করবে। মিস্টার বড়ুয়া চাইছেন আপনি একাই ওখানে যান, সেজন্য একটা ছাতা পাঠিয়ে দিয়েছেন। যান, আবহাওয়া আরও খারাপ হওয়ার আগে বাবার ভূমিকায় অভিনয় করে আসুন। অর্জুন বলল, ফেরার সময় চায়ের কথা মনে করে দিয়ে আসবেন। অত্যন্ত অনিচ্ছা নিয়ে দোলগোবিন্দবাবু রওনা হলেন। ছাতি খুলে বারান্দার বাইরে পা বাড়িয়েও থমকে বললেন, এ তো বৃষ্টি নয়, বর্ষণ। তারপর প্রায় দৌড়তে দৌড়তে দূরত্বটা পেরিয়ে গেলেন। ঠিক তখনই অর্জুনের নজরে পড়ল গেটের দিক থেকে একটি স্ত্রীলোক, যদিও আবছা দেখাচ্ছে, মাথায় কাপড়, বাগানের উল্টো দিকে পৌঁছে দাঁড়িয়ে গেল। ওর হাতে ছাতা নেই, বৃষ্টি আটকানোর কোনো চেষ্টাই করছে না। কিন্তু ওই স্ত্রীলোকটি প্রচুর লম্বা, হাত বাড়াতেই গাছের নিচের ডালটায় স্পর্শ করতে পারল। তারপর নিমেষেই ওদিকের বাগানে চলে গেল। অর্জুনের মনে হলো এই স্ত্রীলোকটিকে সে বাগানের বাইরে যেতে দেখেছে খানিক আগে। তখন অবশ্য ওকে স্ত্রীলোক বলে মনে হয়নি। অর্জুন মাথা নাড়ল। সমস্ত শরীর কাপড়ে মুড়ে কোনো পুরুষও তো এই জলে বের হতে পারে, কিন্তু কেন বের হবে? ছাতি না নিয়ে যেভাবে হেঁটে এলো তাতে মনে হচ্ছিল চাঁদের আলোয় হাঁটছে, বৃষ্টিকে গ্রাহ্যই করছে না। বৃষ্টি থেমে গেলে ওদিকে গিয়ে দেখবে বলে ভাবল অর্জুন। সে ঘরে ঢুকল। আলো নেই, ভাগ্যিস বাইরেটা ঠান্ডা, তাই পাখার প্রয়োজন হচ্ছে না। ভৃগুর উচিত এসে আলো জ্বেলে যাওয়া। অর্জুন ভেবে দেখল এই বাড়িতে কিছুটা রহস্য রয়েছে, কিন্তু এই রহস্যগুলো পরস্পরের থেকে আলাদা। নারকোলপাড়ার সঙ্গে মিসেস বড়ুয়ার স্মৃতিবন্দী হয়ে থাকার কোনো সংস্রব নেই। আবার ওই রহস্যময় পুরুষ বা স্ত্রীলোকটির সঙ্গে মিসেস বড়ুয়ার কি সম্পর্ক থাকতে পারে? আবার সেই ভদ্রলোক যিনি মঙ্গলময় বাবুর সন্ন্যাসী কাকা, তার ভূমিকা তো আরও রহস্যময়। তার সঙ্গে মিসেস বড়ুয়ার সমস্যা জড়িয়ে থাকতে পারে, কিন্তু কাঁচা বোঁটা ছিঁড়ে পড়া নারকোলের সঙ্গে থাকতে পারে না। একসময় মনে হয়েছিল তার এখানে কিছুই করবার নেই, কিন্তু ক্রমশ অর্জুন বুঝতে পারছিল তার সত্য সন্ধানের জীবিকা শুরু করার পর এমন কঠিন সমস্যার মুখোমুখি সে কখনো হয়নি। এ যাত্রায় মেজর সঙ্গে নেই, অমল সম নেই, নেই বাইরের ঘটনার ঘন ঘটা। কিন্তু মানুষের মনে বন্দি করে রাখা তথ্যকে উদ্ধার করার সঙ্গে অবিশ্বাস্য কিছু ঘটনাকে নস্যাৎ করার পথ খোঁজা অনেক কঠিন কাজ। তাকে এখন
একাই সে কাজটা করতে হবে। দোলগোবিন্দবাবু ফিরে এলেন মিনিট 20 পরে। পেছনে ভৃগু। ছাতা সামলেও সে ট্রেতে টিপট বাগিয়ে কাপ, প্লেট এবং বিস্কুট নিয়ে এসেছে। ওগুলো টেবিলে রেখে সে হাঁড়িকেন জেলে দিয়ে জিজ্ঞাসা করল, চা ঢেলে দিয়ে যাব বাবু? না, আমরাই ঢেলে নেব। অর্জুন বলল। রাত্রে কি খাবেন, ভাত না রুটি? অর্জুন দোলগোবিন্দবাবুর দিকে তাকাল। তিনি কাঁধ নাচালেন। রুটি হলেই ভালো হয়। মাথা নেড়ে ভৃগুরাম চলে গেলে কাপে চা ঢালতে লাগলো অর্জুন। অভিজ্ঞতা, বুঝলে হে? বেঁচে থাকা মানে হলো প্রতিটি দিন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন। আমি চা খাবো না। দোলগোবিন্দবাবু মাথা নাড়লেন। কারণ আপনি ওখানে চা খেয়ে এসেছেন। কি করে বুঝলে? আপনার পেটের কাছে সবে চায়ের ছাপ লেগেছে। ইয়েস, এমন করে বলল মেয়ে। হেসে বললেন দোলগোবিন্দবাবু। মেয়ে? স্বর্ণলতা দেবীর কথা বলছেন? চায়ের কাপে চুমুক দিল অর্জুন। না ভাই, মিসেস বড়ুয়ার কথা বলছি। আহা, কি ভালো মেয়ে! অথচ দেখো, ভগবান নামক ভদ্রলোকটি কি অবিচার করেছেন ওর উপর। 2 কি 3টি কথা বলার পর খেয়ে হারিয়ে ফেলছেন। মিসেস বড়ুয়া আপনাকে চা খেতে বলেছেন? হ্যাঁ। এবার অনুগ্রহ করে বলুন ঠিক কি কি ঘটেছিল। বলছি, একটা বিস্কুট নিচ্ছি। ওখানে বিস্কুট দেয়নি। একটা বিস্কুট নিয়ে মুখে পুড়ে চিবিয়ে দোলগোবিন্দবাবু ঘটনাটা শোনালেন। ভৃগু অপেক্ষায় ছিল। তিনি পৌঁছাতেই ছাতা ফেরত নিয়ে উপরে নিয়ে গেল। মঙ্গলময় বাবু বসার ঘরে বসে বই পড়ছিলেন। দোলগোবিন্দবাবু লক্ষ্য করলেন বইটার নাম তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ। তাকে খুব খাতির করে বসিয়ে মঙ্গলময় বাবু বললেন, আপনাকে দেখার পর আমার স্ত্রী এত আপসেট হয়ে পড়েছেন যে মাঝে মাঝেই বাবা বাবা বলে কাঁদছেন। আপনি যদি একবার সান্ত্বনা দিয়ে যান তাহলে ওর উপকার হবে। দোলগোবিন্দবাবু জিজ্ঞাসা করেন, কি বলে সান্ত্বনা দেব বলুন? যেভাবে বাবারা মেয়েদের সান্ত্বনা দেয়। আমি সঙ্গে যাব না, স্বর্ণলতা আপনাকে নিয়ে যাবে ওর কাছে। আপনি যাবেন না কেন? আমি চাইছি এটা বাবা মেয়ের ব্যাপার হোক, ওই জন্যই অর্জুনবাবুকে আপনার সঙ্গে আসতে বলিনি। ঠিক আছে, চেষ্টা করব সান্ত্বনা দিতে। তার আগে একটা অনুরোধ করব। মঙ্গলময় বাবু টেবিলে রাখা একটা প্যাকেট থেকে সাদা গাঁথির টুপি বের করে বললেন, এটা পরে নিন। এটা কেন? আমার শ্বশুরমশাই গাঁথিবাদী ছিলেন, এটা ওর টুপি। শেষবার যখন এখানে এসেছিলেন ভুল করে ফেলে গিয়েছিলেন। তার স্মৃতিচিহ্ন হিসেবে আমার স্ত্রী এটাকে তুলে রেখেছিলেন। আপনার মাথায় টুপিটা দেখলে খুব খুশি হবে। হাত বাড়িয়ে টুপিটা দিলেন মঙ্গলময় বাবু। টুপি পরে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করলেন দোলগোবিন্দবাবু। তাকে দেখে মঙ্গলময় বাবু বললেন, এবার আমারই মনে হচ্ছে শ্বশুরমশাইয়ের কথা। স্বর্ণলতা, ওকে সঙ্গে নিয়ে যাও। স্বর্ণলতা যে ভেতরে যাওয়ার দরজার মুখে এসে দাঁড়িয়েছিল তা লক্ষ্য করেননি দোলগোবিন্দবাবু। উঠে তাকে অনুসরণ করলেন। বিছানায় পাশ ফিরে শুয়েছিলেন মিসেস বড়ুয়া। স্বর্ণলতা তার পাশে গিয়ে ডাকল, দেখুন কে এসেছেন। সেই অবস্থায় হাত নেড়ে মিসেস বড়ুয়া বোঝালেন তিনি দেখতে চান না। দুবার প্রত্যাখ্যাত হওয়ার পর স্বর্ণলতা ইশারা করল কিছু বলতে। অতএব দোলগোবিন্দবাবুকে এগিয়ে গিয়ে ডাকতে হলো, মা। সঙ্গে সঙ্গে উঠে বসলেন মিসেস বড়ুয়া। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থাকলেন দোলগোবিন্দবাবুর মুখের দিকে। দোলগোবিন্দবাবু বললেন, কেঁদো না মা। মাথা নাড়লেন ভদ্রমহিলা। কাঁদব না, আমি আমি কথা আটকে গেল, চোখ বড় হলো। দোলগোবিন্দবাবু বললেন, ঠিক আছে ঠিক আছে। মিসেস বড়ুয়া বললেন, বসো বাবা। পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলেন দোলগোবিন্দ। এ সময় তিনি কোনো সংলাপ খুঁজে পাচ্ছিলেন না।
মিসেস বড়ুয়া স্বর্ণলতার দিকে তাকালেন। বাবাকে চা 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 হ্যাঁ, নিশ্চয়ই। সে দরজার কাছে গিয়ে গলা তুলে বলল, 1 কাপ চা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। এবার হাসি ফুটল মিসেস বড়ুয়ার মুখে। আঙ্গুলে তুলে টুপিটা দেখালেন। বাবার টুপি? হ্যাঁ হ্যাঁ, আমার টুপি। দোলগোবিন্দবাবু মাথা নাড়লেন। ইস ইস। ঘন ঘন মাথা নেড়ে আচমকা চুপ করে গেলেন মিসেস বড়ুয়া। কাজের লোক এসে চায়ের কাপ দিয়ে যেতেই মিসেস বড়ুয়া বেশ জোরে বললেন, চা চা চা। চুমুক দিতে গিয়ে দোলগোবিন্দবাবু দেখলেন ওটা খুব গরম। তার অস্বস্তি হচ্ছিল ইস শোনার পর। মনে হচ্ছিল বেশিক্ষণ এখানে বসে থাকলে ধরা পড়ে যেতে পারেন। ভদ্রমহিলার মাথায় যে ক্ষীণ সুস্থতা আছে তাতে ওই ইস শব্দটি উচ্চারিত হয়েছে। হাত একটু কেঁপে গেল। কয়েক ফোঁটা চা চলকে পেটের উপর পড়ল। স্বর্ণলতা বলল, চা পড়ে গেল, ধুয়ে নেবেন? না থাক। দোলগোবিন্দবাবু যতটা সম্ভব তাড়াতাড়ি চা গিলে ফেলে বললেন, এবার উঠি মা। ঘাড় নেড়ে সম্মতি জানালেন মিসেস বড়ুয়া। তারপর শব্দ করে হেসে উঠলেন। দ্রুত বাইরে এলেন দোলগোবিন্দবাবু, পেছনে স্বর্ণলতা। সে উৎসুক মঙ্গলময় বাবুকে খবরটা দিল। এখন তিনি হাসছেন। বাহ, থ্যাংক ইউ মিস্টার ঘোষাল, আপনি আমাকে স্বস্তি দিলেন। ওটা দিন, আফটার অল ওটা ওর বাবার স্মৃতি। হাত বাড়ালেন ভদ্রলোক। দোলগোবিন্দবাবু চটপট টুপি খুলে ভদ্রলোকের হাতে দিয়ে দিলেন। আমি চলি। অবশ্যই। ভৃগু। দোলগোবিন্দবাবু কাঁধ ঝাঁকালেন। এই হলো ঘটনা। তবে আমি বলছি অর্জুন, মিসেস বড়ুয়ার ব্রেনের লক যদি আরেকটু আলগা হতো তাহলে আজ আমি নির্ঘাত ধরা পড়ে যেতাম। খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। মিসেস বড়ুয়া এখনো জীবিত ছিলেন বলছেন কেন? আহা, এখন তো বুঝতেই পারছ। দোলগোবিন্দবাবু উঠে দাঁড়ালেন। বাইরের কোনো খবরই পাওয়া যাচ্ছে না, চলো একটু ঘুরে আসি। বৃষ্টি অনেকটাই কমে এসেছে। ঘরে বসে হাঁপিয়ে উঠেছি হে। অর্জুন বাইরে তাকালো। বৃষ্টি কমছে। সন্ধে হতে সামান্য দেরি আছে বলে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে একটা নিস্তেজ আলো পৃথিবীতে নেমে এসেছে। অর্জুন বলল, বৃষ্টি একদম থেমে যাক, তারপর গিয়ে দেখে আসবো খালের অবস্থা কীরকম। বলতে না বলতেই বৃষ্টি থেমে গেল। আকাশে মেঘ থাকলেও বোঝা যাচ্ছিল এখনই বৃষ্টি পড়বে না। গত রাতের লোক দুটো টর্চ ফেরত নিয়ে গিয়েছিল। অর্জুন নিজের ব্যাগ থেকে টর্চ বের করল। তারপর পাজামা পাল্টে বারমুডা আর গেঞ্জি শার্ট পরে নিল। বলল, চলুন। দোলগোবিন্দবাবু ওই বাড়ি থেকে নিয়ে আসা ছাতা সঙ্গে নিলেন। মাটিতে পা পাতা ভেজা জল জমে আছে। ওরা বাগানের মধ্যে দিয়ে হেঁটে গেটের কাছে এসে দেখল রাস্তায় জল জমি নেই। অর্জুন বাঁদিকে তাকালো। ওই পাশ দিয়ে রহস্যময় মূর্তি এদিকে যাওয়া আসা করেছিল। অর্জুনের খুব ইচ্ছে করছিল বাগানের ওপাশটা দেখে আসতে, কিন্তু এই আধা অন্ধকারে ভেজা গাছের জঙ্গলে ঢুকে কতটা কি দেখা যাবে তাতে সন্দেহ হচ্ছিল। অর্জুন পা বাড়ালো রাস্তায়। একটা লোক বৃষ্টি না থাকা সত্ত্বেও ছাতা মাথায় আসছিল। তাকে দোলগোবিন্দবাবু জিজ্ঞাসা করলেন, খালের অবস্থা কীরকম ভাই? খাল এখন নদী হয়ে গেছে, ব্রিজ ভেসে গেছে। কবে খাল পার হওয়া যাবে ভগবান জানেন। লোকটি চলে গেল। অর্জুন বলল, শুনলেন তো, আর ওদিকে গিয়ে কি হবে? চলুন, যে মন্দির দেখে এসেছেন সেদিকে ঘুরে আসি। দোলগোবিন্দবাবু যেন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। রাস্তা এখন কাদায় ভরা। একটু পরেই মধ্যবিত্ত পাড়া শুরু হলো। মধ্যবিত্ত পাড়া মনে হওয়ার কারণ বাড়িগুলো গায়ে গায়ে, সামনে বাগান নেই। কিন্তু অর্জুন লক্ষ্য করল প্রায় প্রতিটি বাড়ির দরজা জানলা বন্ধ। এই গ্রামটা এখন ভিজে চুপসে আছে।
কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। বেশ কিছুটা পথ হাঁটার পরে নদী চোখে পড়ল। জলপাইগুড়ির তিস্তায় এখন জল নেই। বর্ষায় যেটুকু বাড়ে তা থেকে ভয় আসে না মনে। কিন্তু এই নদীর ঢেউগুলো যেভাবে ফুঁসতে ফুঁসতে ছুটছে, যে আতঙ্কিত হতেই হয়। জলের রং ঘোলা, অন্ধকার নেমে আসছে বলে তাতে কালচে রং মিশছে। প্রচুর জল নদীতে। দোলগোবিন্দবাবু বললেন, ওই যে মন্দির। অর্জুন দেখল ঢিবির ওপরে এক ঘরের পুরনো চেহারার মন্দির। সংস্কার হয় না বলে দেওয়ালে ফাটল ধরেছে। কোন দেবতার মন্দির জানেন? সে জিজ্ঞাসা করল। শ্মশানকালীর মন্দির। সকালে যে লোকটা সঙ্গে এসেছিল তার মুখে শুনেছিলাম বছরে একবারই পুজো হয়। ভেতরে উকি মেরে দেখিনি। দোলগোবিন্দবাবু কথাগুলো বলেই গলার স্বর পাল্টালেন। নিচু স্বরে বললেন, ওই যে দেখুন। গল্পের বাক্সবাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস, শুকনা ঝাড়ে অর্জুন। আজ শুনলেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব।